আজকে আমরা পড়ব পরমাণুতে ইলেকট্রন বিন্যাস। কিভাবে ইলেকট্রনগুলো পরমাণুতে বিন্যস্ত থাকে, সাজানো গোছানো থাকে, সেটা নিয়ে পড়ব। তো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি রয়েছে, নিয়ম রয়েছে, সেই নিয়মটা আগে আমরা জেনে নেই। বলা হয় পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এই নীতিটা প্রদান করেছেন বিজ্ঞানী আউফ বাউ। তো ওনার নাম অনুসারে এই নীতিকে বলা হয় ইলেকট্রন বিন্যাসের আউফ বাউ নীতি। এরকম তিনটা নীতি আমরা কলেজে পড়ব, আমাদের বইতে আপাতত এসএসসিতে এই নামগুলো দেওয়া নাই। ওকে, তো এখান থেকে আসলে সারমর্মটা কি? সারমর্মটা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন যখন বিন্যস্ত হবে বা ইলেকট্রন যখন আমরা বিন্যাস করব, তখন কি প্রথমে যে অরবিটালের শক্তি কম, আগে সেই অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। প্রবেশ করার পর ওই অরবিটালটা সম্পূর্ণ আগে পূর্ণ করবে। পূর্ণ হওয়ার পরবর্তীতে এর থেকে একটু বেশি যার শক্তি, সেখানে ইলেকট্রন গমন করবে। তারপর আর একটু বেশি যখন শক্তি অথবা অতিরিক্ত ইলেকট্রন যদি আরও থাকে, তাহলে এর পরবর্তীতে যে কক্ষপথের শক্তি আরও বেশি, তাহলে সেটাতে ইলেকট্রন প্রবেশ করবে। মানে হলো আগে সর্বনিম্ন শক্তির কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করবে এবং পরে আস্তে আস্তে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে থাকবে। ওকে, তাহলে এখন আমরা বলতেছি উচ্চ শক্তি আর নিম্ন শক্তির অরবিটাল। তাহলে অরবিটালের শক্তিটি আসলে কি? তো আমরা অরবিটালের শক্তি নির্ণয় করি। অরবিটালকে ইংরেজি শব্দ, অরবিটালের বাংলা হচ্ছে কি উপশক্তি স্তর। তো আমরা পড়ছি যে শক্তি স্তরের শক্তি পড়ছি, অর্থাৎ কক্ষপথের শক্তি পড়ছি। আমরা পড়ছিলাম যে আমাদের যদি আমি এখানে একটা নিউক্লিয়াস নেই, তাহলে এটা তার প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় এটা হচ্ছে কে, এটা হচ্ছে এল। শক্তির তারতম্য দেখাইছিলাম যে কে এর শক্তি এল এর তুলনায় কম, অর্থাৎ নিউক্লিয়াস থেকে কাছাকাছি যে শক্তি স্তর থাকে তার কি শক্তি কম, এবং নিউক্লিয়াস থেকে দূরে যে শক্তি স্তর থাকে তার শক্তি হচ্ছে বেশি। কিন্তু আমরা এখন অরবিট পড়তেছি না, আমরা পড়তেছি অরবিটাল, মানে উপশক্তি স্তর। অরবিটালগুলো কি কি? এস, পি, ডি, এফ। অরবিটালগুলো হচ্ছে এস, পি, ডি, এফ। তো আমরা দেখি যে এস, পি, ডি, এফ অরবিটালের শক্তি আসলে কেমন। তো এখানে বলা হচ্ছে যে অরবিটালের শক্তি ইকুয়াল এন প্লাস এল এর মান, অর্থাৎ এন প্লাস এল এর মানটাই হচ্ছে অরবিটালের শক্তি। যে অরবিটালে এন প্লাস এন এর মান বেশি, সেই শক্তি অরবিটালের শক্তি বেশি, এবং যে অরবিটালে এন প্লাস এন এর মান কম, সেই অরবিটালের শক্তি হচ্ছে কম। ওকে, তাহলে এন কি? এন দিয়ে কি প্রকাশ করা হয়? প্রধান কক্ষপথ বা অরবিটের সংখ্যা। এন ইকুয়াল 1 2 3 4 এরকম হতে পারে। আর এল কি? এল হচ্ছে উপশক্তি স্তর। এল কি হতে পারে? এল হচ্ছে কি, এল এর মানুষের আমরা কি উপশক্তি স্তর নাম পাই এস, পি, ডি, এফ। তো এস এর জন্য এল ইকুয়াল 0, পি এর জন্য এল ইকুয়াল 1, ডি এর জন্য এল ইকুয়াল 2 এবং এফ এর জন্য এল ইকুয়াল 3 আমরা পেয়েছিলাম। ওকে, সেই মানগুলো আমরা এখন ব্যবহার করব। তো এই যে অরবিটালের শক্তি থেকে আমরা দুইটা শর্ত পড়ি, যে অরবিটালের শক্তি থেকে কিভাবে ইলেকট্রনগুলো পরমাণুতে বিন্যস্ত হয়, তার শর্ত হচ্ছে দুইটা। তো প্রথম শর্তটা যদি আমরা একটু দেখি, কি বলা হলো? যে অরবিটালে এন প্লাস এল এর মান কম, তার শক্তি কম, এবং যে অরবিটালে এন প্লাস এল এর মান বেশি, তার শক্তি বেশি। ওকে, তো এক্সাম্পল লক্ষ্য করি। 1 নম্বর এক্সাম্পল বলা হলো যে 1s ও 2s অরবিটাল দ্বয়ের কোনটির শক্তি বেশি? তো 1s 2s কোত্থেকে পেলাম? আমরা অলরেডি পড়েছি যে প্রথম কক্ষপথের জন্য এন ইকুয়াল যখন 1 হয়, এর আগে একটা ক্লাসে ছিল যে এন ইকুয়াল যখন 1 প্রথম কক্ষপথের জন্য এল ইকুয়াল পাই আমরা 0, এবং 0-এর জন্য পাই এস। অরবিটাল নাম হচ্ছে এস এবং অরবিটালটা হচ্ছে কি 1s। অর্থাৎ প্রথম কক্ষপথে একটা 1 নম্বর প্রধান কক্ষপথে কি থাকে? একটা উপশক্তি স্তর থাকে। 2 নম্বর প্রধান কক্ষপথে 2টা উপশক্তি স্তর থাকে। 3 নম্বর প্রধান কক্ষপথে 3টে উপশক্তি স্তর, 4 নম্বরে 4টা। কিন্তু এর পরবর্তীতে 5 6 7 এরকম শক্তি স্তর যাই আসুক না কেন, উপশক্তি স্তর 4টায়, অর্থাৎ এস, পি, ডি, এফ পর্যন্ত পাইছিলাম। তো আমরা সেটা বলতেছি যে 1s এবং 2s অরবিটাল দ্বয়ের কোনটির শক্তি বেশি। লক্ষ্য করি 1s অরবিটালের জন্য এন ইকুয়াল কত? এন হচ্ছে এই যে সামনে এস এর সামনে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে প্রধান কক্ষপথের নাম্বার। তাহলে এন ইকুয়াল কি 1, সেটা 1 বসাইলাম। দেন এল কে এস এর জন্য এল কত? এস এর জন্য এল হচ্ছে 0, তাহলে 1 + 0 = 1। 2s অরবিটালের জন্য n প্লাস এল ইকুয়াল কি পাচ্ছি? এন এর মান হচ্ছে 2, আর এস এর জন্য এল এর মান পাচ্ছি 0, তাহলে 2 + 0 = কত? 2। তাহলে এখানে লক্ষ্য করো কি দেখতে পাচ্ছি? 2s অরবিটালের জন্য n হচ্ছে বড়, এবং 1s অরবিটালের জন্য n + n হচ্ছে 1, অর্থাৎ 2 > 1। তার মানে কি এই 2 অর্থাৎ 2 যে
রেজাল্টটা পাইছি, যার জন্য পাইছি তার শক্তি কি বেশি, অর্থাৎ 2s এর শক্তি বেশি এবং 1s এর শক্তি কম। সুতরাং শক্তি 2s গ্রেটার দ্যান 1s। তাহলে আমরা কি পেলাম যে 1s এবং 2s অরবিটালদের মধ্যে শক্তি বেশি হচ্ছে 2s অরবিটালের। তাহলে কি ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? আমরা যখন ইলেকট্রন বিন্যাসের নীতি পড়লাম তখন কি বললাম যে ইলেকট্রন সর্বপ্রথম কি পরমাণুতে সর্বনিম্ন শক্তির কক্ষপথ অরবিটালে প্রবেশ করবে। তাহলে এখানে কি 1s আর 2s এর মধ্যে শক্তি কম কার? 1s এর, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সময় 1s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, দেন 1s পূর্ণ হলে সেই পরবর্তীতে 2s এ গমন করবে। আরেকটা এক্সাম্পল লক্ষ্য করি। তাহলে এখানে বলা আছে 3p এবং 3d এর মধ্যে কার শক্তি বেশি। তাহলে এবার আসি 3p অরবিটালের জন্য n প্লাস এল ইকুয়াল 3 এর n কোনটা? n হচ্ছে যে p এর সামনে যে 3 আছে যে সংখ্যা সেটা, অর্থাৎ n ইকুয়াল 3 আর l হচ্ছে কার মান? p এর মান। p এর জন্য l ইকুয়াল 1, সো 1, অর্থাৎ 3 প্লাস 1 ইকুয়াল 4। 3d অরবিটালের জন্য কি পাচ্ছি? n প্লাস এল, n এর মান হচ্ছে এখানে n এর মান হচ্ছে 3, এখানে 3 লিখলাম। দেন হচ্ছে l এর জন্য l কার জন্য? d এর জন্য, d এর জন্য l হচ্ছে 2, 3 প্লাস 2 ইকুয়াল 5। তাহলে আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি n প্লাস n এর মান 5 গ্রেটার দ্যান 4, অর্থাৎ 3d এর শক্তি 3p অপেক্ষা বেশি। তাহলে ইলেকট্রন প্রথমে আগে 3p তে প্রবেশ করবে, দেন 3d তে প্রবেশ করবে। তারপর 2 নম্বর যে শর্ত, সেই 2 নম্বর শর্তের কথা বলা হচ্ছে যে দুইটি অরবিটালে, আচ্ছা এখানে রটা হবে না, দুইটি অরবিটালে n প্লাস এল এর মান সমান হলে, যখন সমান হয়ে যাবে, সমান হলে যে অরবিটালে n এর মান কম তার শক্তি কম। n কি? n হচ্ছে প্রধান কক্ষপথ। তাহলে আমরা বলতেছি যে কে এল এম এন 4টা কক্ষপথের কথা বলতেছি, এর পরবর্তীতে আরও আছে। তো এগুলোর মধ্যে শক্তি কার বেশি? সবচেয়ে দূরবর্তী যারা, এই 4টার মধ্যে সবচেয়ে দূরবর্তী হচ্ছে n এর শক্তি বেশি, তারপরে m এর শক্তি, তারপরে l এর শক্তি, দেন সবচেয়ে কম সর্বনিম্ন শক্তি হচ্ছে m এর জন্য। ওকে, তাহলে m এ ইলেকট্রন আগে প্রবেশ করবে, যার শক্তি কম সেখানেই তো আগে প্রবেশ করার কথা, সেই কথাই বলা হচ্ছে। এখন যখন প্রধান কক্ষপথের নাম হয় কে, তখন n ইকুয়াল কত? 1, তারপর l যখন হয় তখন n ইকুয়াল 2, তারপরে m হলে n ইকুয়াল 3, n হলে n ইকুয়াল 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে n এর যে পার্থক্য 1 2 3 4, তাহলে n এর মান যার কম হবে তার শক্তিটা কম হবে। কি পেলাম? দুইটি অরবিটালে n প্লাস l এর মান যখন সমান হবে তখন যে অরবিটালে n এর মান কম তার শক্তি কম। এক্সাম্পল লক্ষ্য করি, বলা হলো যে 3p ও 4s অরবিটাল দ্বয়ে কোনটির শক্তি বেশি। তাহলে আমরা দেখি যে 3p অরবিটালের জন্য n প্লাস l, n এর মান এখানে 3, সো 3, l মান l থেকে p এর জন্য l, p এর জন্য l হচ্ছে 1, তাহলে 3 প্লাস 1 ইকুয়াল আমি 4 পেয়ে গেলাম। দেন 4s অরবিটালের জন্য কি পাচ্ছি? n এর মান হচ্ছে 4 আর l এর মান হচ্ছে s এর জন্য, s এর জন্য s এর জন্য l এর মান কত? 0, 4 প্লাস 0 ইকুয়াল 4। তাহলে দেখো 4 4 ইকুয়াল হয়ে গেছে। তাহলে এখানে দেখি যে এখানে 3p ও 4s অরবিটালে n প্লাস l এর মান সমান, কিন্তু n এর মান কম কোনটাতে? n এর মান দেখতেছি, n এর মান কি? n ইকুয়াল হচ্ছে একবার 4 একবার হচ্ছে 3, তাহলে 3 তো কম, 3 কার জন্য? p এর জন্য। তাহলে n এর মান 3p লেস দ্যান 4s, সুতরাং n এর মান যার কম শক্তিও তার কম। 3p এর n এর মান কম, তাহলে শক্তি কম, 4s এর বেশি। ওকে, তাহলে আমরা এই দুইটা এক্সাম্পল, এই দুইটা ওই শর্ত মনে রাখবো যে কখন আসলে কোন শর্তের জন্য শক্তির পার্থক্যটা অথবা ইলেকট্রন প্রথমে কোথায় প্রবেশ করবে, কোথায় পরবর্তীতে প্রবেশ করবে। ওকে, আর এখান থেকে এই যে এক্সাম্পলগুলো দিলাম, এক্সাম্পলে যে কোশ্চেনগুলোর কথা বলা আছে এগুলো অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, এগুলো কলেজে মেনলি অনুধাবনমূলক কোশ্চেন আসে। তোমাদের তেমন বেশি ইম্পর্টেন্ট নয়, তবে শিখে রাখো যে n প্লাস n এর মান কখন কি হলে এই যে শর্ত দুইটা, সেই শর্ত দুইটা শিখে রাখো। এবার আসি উপস্তরগুলোতে শক্তিক্রম মনে রাখার উপায়। এই যে কার থেকে কার শক্তি বেশি, এগুলো মনে রাখার একটা সহজ উপায় আছে। সেই উপায়টাকে কি? ফার্স্ট অফ অল আমরা কি করি? ফার্স্ট অফ অল যখন আমরা দেখেছি যে 1 নম্বর কক্ষপথে n ইকুয়াল 1, মানে প্রথম প্রধান কক্ষপথে উপশক্তি স্তর আছে একটা, সেটা 1s লিখছি। দ্বিতীয়তে হচ্ছে 2টা, তাহলে 2s 2p লিখলাম। তৃতীয়তে হচ্ছে 3টা, 3s 3p 3d লিখলাম। চতুর্থটি হচ্ছে 4টা, 4s 4p 4d 4f। তারপরে এর পরবর্তীতে যারা আসবে সেখানে 4টা, কারণ কি এই f পর্যন্ত আমাদের কি হয়ে যায়? 32টা ইলেকট্রন শেষ হয়ে যায়, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32 শেষ। তাহলে 108টা পূর্ণ হয়ে 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস শেষ হয়ে যায়। এই কারণে f এর পরবর্তীতে যে আমাদের আরও উপস্তর আছে সেগুলো আমরা বিবেচনায় আনতেছি না।
অর্থাৎ 5এও গিয়ে 4টা, 5s 5p 5d 5f, 6 এ গিয়েও এরকম 4টা। তারপর কী করবো, এভাবে বক্ররেখা টানবা, যে 1 এসে, তারপর 2 এসে, 2p, এইভাবে বক্ররেখা টানবা। তারপরে তাহলে আমরা একটা বক্ররেখার শুরুতে যে পথে যাব, এই পথটা শেষ হলে পরবর্তীতে আবার এই পথের গোড়ায় গিয়ে এখান থেকে যাত্রা শুরু করবো। তারপরে এটা যখন শেষ হবে দেন আবার এখানে এসে যাত্রা শুরু করবো। এটা যখন শেষ হবে দেন পরবর্তীতে আবারও এখানে এসে যাত্রা শুরু করবো। তো লক্ষ্য করি প্রথমে কি আসতেছে, আমরা আসতেছি 1 এসে, তার মানে শক্তি সবচেয়ে কম হচ্ছে 1s। এখানে লক্ষ্য করো শেষের দিকে লিখে রাখছি যে শক্তি সবচেয়ে কম 1s। দেন আমার 1s এর পরবর্তীতে এই পথ শেষ, তাহলে এখান থেকে যাত্রা শুরু করবো 2s। তাহলে আমি লিখলাম যে 1s এর পরবর্তীতে হচ্ছে 2, অর্থাৎ 1s অপেক্ষা 2s এর শক্তি বেশি। দেন এটা শেষ, তারপরে 2p থেকে কি আসবে 3s, তাহলে 2p লেস দেন 3s, 3s যখন শেষ তারপরে এখানে 3p তে ঢোকা শুরু, 3p লেস দেন হচ্ছে 4s, তাহলে 3p লেস দেন 4s। তারপরে এখানে 4s এর পর এই পথ শেষ, দেন এই পথে আসবে 3d 4p 5s, তাহলে 3d লেস দেন 4p লেস দেন 5s, এভাবে ডট 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 হিসাবটা চলতে থাকবে। তো ইলেকট্রন বিন্যাস থেকে যদি কখনো পরীক্ষার প্রশ্ন আসে, সেই প্রশ্নপত্রে অথবা রাফ পেজে এই জিনিসটা, এই শখটা করে নেবা, তাহলে ইলেকট্রন বিন্যাস করতে ইজি হবে। তাহলে এখানে দেখো শক্তিক্রম কিসে পাচ্ছি, 1s অরবিটালের সবচেয়ে কম, তারপর আছে আমরা যতটুকু করেছি কিনা আস্তে আস্তে কি শক্তিক্রম বৃদ্ধি অনুসারে করা হয়েছে, অর্থাৎ শক্তির অধক্রম অনুসারে করা হয়েছে, নিম্ন থেকে উচ্চতে যাওয়া হয়েছে। তাহলে ইলেকট্রন প্রথমে কোথায় প্রবেশ করবে, 1s অরবিটালে। দেন যদি অতিরিক্ত ইলেকট্রন থাকে তাহলে 2s এ যাবে, তারপর কি অতিরিক্ত থাকলে কি 2p তে যাবে। এখন 1s, s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা, 2টা, তাকে 1s এ কি আগে 2টা পূর্ণ হবে। দেন যদি অতিরিক্ত ইলেকট্রন থাকে তাহলে 2s এ যাবে, 2s এ সর্বোচ্চ কটা থাকতে পারে 2টা। তারপর কি আসবে 1s থেকে পরবর্তী এসে 2s এ গমন করবে। 2s এ যখন 2টা পূর্ণ হয়ে যাবে তখন কি এখান থেকে সে পিতে যাবে, পিতে কয়টা থাকতে পারে, সর্বোচ্চ থাকতে পারে 6টা। এভাবে সে কি এখানে আগে 6টা ইলেকট্রন প্রবেশ করবে, দেন সে কি পরবর্তী উপশক্তি স্তর অথবা অরবিটালে গমন করবে। দেন আমরা 4s এ চলে আসলাম, 4s এ থাকতে পারে 2টা, আগে এখানে 2টা পূর্ণ হবে, তারপর যদি অতিরিক্ত ইলেকট্রন থাকে সেখানে কি 3d তে গমন করবে। তাহলে এই যে ইলেকট্রন কোথায় গমন করতেছে আগে কোথায় পরবর্তীতে, সেখান থেকে আমরা একটু ইলেকট্রন বিন্যাসগুলো লক্ষ্য করি। তো এবারে আসি আমরা ইলেকট্রন বিন্যাস। আমরা বললাম যে পটাশিয়াম, পরমাণুর পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত 19, অর্থাৎ 19টা ইলেকট্রন থাকে। 19টা ইলেকট্রনকে আমরা কী করবো, এবার বিন্যাস করব। যদি বিন্যাস করি তাহলে প্রথমে কি 1s, অর্থাৎ এই চিত্র দেখবা, এই চিত্র দেখবা, আর হচ্ছে এখানে ইলেকট্রন বিন্যাস করবো। তাহলে আস্তে আস্তে 1s2, 2s2, 2p থাকতে পারে কটা, সর্বোচ্চ 6টা লিখলাম, 3s2, 3p6, দেন 3p এর থেকে শক্তি বেশি হচ্ছে 4s এর, এই জন্য সে গণগুলো 4s, p তে 6টা হয়ে গেছে, তাহলে এই গণ এখানে কত হয়েছে, এই পর্যন্ত এটা 18টা হয়ে গেছে, আর একটা অতিরিক্ত ইলেকট্রন থাকে এখানে সেটা 4s এ গমন করছে। সো এখন দেখো তো যখন নাম্বার n এর মান যখন 1 তখন সেটাকে কোন শক্তি স্তর বলা হয়, কে। n এর মান যখন 2, এখানে 2 আছে এখানে 2, তার মানে এই দুইটা মিলে হচ্ছে l কক্ষপথ। দেন এখানে হচ্ছে 3 মানে কত, 3 হলে কি m কক্ষপথ, n ইকুয়াল যখন 4 তখন হচ্ছে কি n কক্ষপথ। তাহলে ইলেকট্রন মিলাও, প্রধান কক্ষপথ কে তে ইলেকট্রন আছে, অর্থাৎ 1 যেগুলো আছে সেটা কে, সেটার জন্য ইলেকট্রন আছে 2টা, তারপর আছে l এর জন্য যখন 2 তখন হচ্ছে কি 2 এ দেখো 2s আছে 2p আছে, তাহলে 6 2 যোগ করলে হচ্ছে 8টা। দেন m কক্ষপথে আমরা কি পাচ্ছি, 3 হলে m, তাহলে 3 কি আছে, 3 আছে 3p আছে, s আর p তে টোটাল ইলেকট্রন আছে 8টা, তাহলে 8টা। দেন এর যখন 4 হচ্ছে n এর মান তখন হচ্ছে সেটাকে কী বলা হয়, প্রধান কক্ষপথ n এ ইলেকট্রন আছে 4s এ, কিন্তু কি আছে 4s 4p 4d আছে, 4f পর্যন্ত আছে, কিন্তু এখানে কি শুধুমাত্র একটা অরবিটাল আছে আমার 4s, সেখানে কয়টা ইলেকট্রন আছে, একটা, তার মানে ইলেকট্রন বিন্যাস হলো 2 8 8 1। তো আমাদের কিন্তু একটা প্রশ্ন ছিল এর আগের লেকচারে যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 2 8 8, এখানে কি হওয়ার কথা ছিল 3p তে কি 3d আছে না, তো 3d এখানে আমাদের তো আসে নাই, কেন আসে নাই, কারণ কি এই যে শক্তিক্রম যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে 4s এর তুলনায় 3d এর শক্তি বেশি, 3d এর শক্তি যেহেতু বেশি তার মানে আগে ইলেকট্রন 4s এ গমন করবে, 4s পূর্ণ হওয়ার পরে ইলেকট্রন 3d তে গমন করবে। তাহলে এখানে ফিরে আসলাম, প্রশ্ন ছিল যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 2 8 8 9 না হয়ে 2 8 8 1 হয় কেন, এই প্রশ্নগুলো মনে রাখো, কোশ্চেন 1 হতে পারে পটাশিয়াম এর ইলেকট্রন বিন্যাস 2 8 8 1 হয় কেন, এইভাবে লিখবা। দেখার পরে এই শক্তিক্রমটা দেখাবা, অর্থাৎ এই যে তোমার 3d এবং 4s এর মধ্যে যে পার্থক্যটা হলো শক্তি কার বেশি সেটা দেখাইতে হবে। তারপর এটার জন্য যেটা আসতেছে যে কোশ্চেন 2, একই ধরনের কোশ্চেন 2 হতে পারে যে পটাশিয়াম মরিচের সর্বশেষ ইলেকট্রনটি, সর্বশেষ অর্থাৎ এই যে লাস্ট 1 নাম্বার ইলেকট্রনটা, এই যে এই ইলেকট্রনটা 3d অরবিটালে প্রবেশ না করে 4s এ প্রবেশ করে কেন, এই কেনর আনসার বইয়েই দেওয়া আছে, দেখাচ্ছি।
আচ্ছা 49 পৃষ্ঠা বের করো, বের করে লাস্ট যে 2 লাইন আছে দেখো 4s অরবিটালে 3d অরবিটালের শক্তির চেয়ে কম, তাই পটাশিয়ামের সর্বশেষ 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে। এতটুকু আনসার দিলেই খ নম্বর প্রশ্নে আসলে তো অনুধাবনমূলক প্রশ্ন, তো এটা সলভ হয়ে যাবে। ওকে, এরপরে আমরা ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি ক্যালসিয়াম, পারমাণবিক সংখ্যা 20, তার মানে ইলেকট্রন সংখ্যাও 20। তাহলে এখান থেকে কি পাচ্ছি 1s2 2s2 2p6, এর পরবর্তী 3s2 3p6 কি অনুসারে, এইখানে এই যে ছকটা করছি এই ছক অনুসারে, এটা অনুসারে, ঠিক আছে। এটা মুখস্থ করব না, আমরা কি করব, এটা চিত্র অঙ্কন করব। প্রথমে 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা হয়ে গেছে। ক্যালসিয়ামের 20, আরও 2টা ইলেকট্রন আছে 4s2, সেই 4s2-তে 2টা ইলেকট্রন গমন করে। এখানে দেখো যে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর কি 4s2। দেন স্ক্যান্ডিয়াম যদি আমরা দেখি যে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, সেখানে আস্তে আস্তে কি অর্থাৎ 4s2 পর্যন্ত যখন গেছে তখন কি 20 হয়ে গেছে। তারপর কি 4s2 এর পরবর্তীতে কোথায় গমন করবে, এখানে দেখো 4s এর পরে ইলেকট্রন গমন করবে কোথায়, এখানে তো শেষ, তার মানে এখান থেকে যাত্রা শুরু করবে অর্থাৎ 3d। তাহলে কি 3d-তে কয়টা ইলেকট্রন থাকতেছে, একটা ইলেকট্রন থাকতেছে। কিন্তু এখানে দেখো তো 3-র 2টা থাকলো এইদিকে, আর একটা থাকলো কি এইদিকে। এখন এটার জন্য নিয়ম আছে বইয়ে, সেই নিয়মটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে বলা আছে যে 50 পৃষ্ঠায় বিশেষ করে মনে রাখতে হবে যে ইলেকট্রন বিন্যাস যখন লিখবে তখন একই প্রধান শক্তি স্তরের সকল উপশক্তি স্তরগুলো পাশাপাশি লিখবে। তার মানে হচ্ছে একই প্রধান শক্তি স্তরে এই যে 3s 3p 3d, 3 কি একই শক্তি স্তর, তিনটাতে 3 আছে। সো এই যে sp-df এর সামনে যতগুলোর সামনে 3 থাকবে সবগুলো একখানে নিতে হবে, যতগুলোর সামনে 4 থাকবে সবগুলো একখানে করে নিতে হবে। উপশক্তি স্তর বলতে sp-df গুলোকে বোঝানো হচ্ছে। 3d 3p 3s এই তিনটাকে কী করতে একখানে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস এই যে 3p 3s এবং 3d তিনটাকে যদি একখানে করি আমাদের জন্য রাইট হচ্ছে এটা, অর্থাৎ 1s2 2s2 2p6 3s2 3p6 3d1, লাস্ট হচ্ছে 4s2। এটা হচ্ছে সঠিক নিয়ম। তো এটা লিখলে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই, কিন্তু টিচার চাইলে 1 মার্ক কেটে নিতে পারেন, কিন্তু আমরা এটা লিখব, অর্থাৎ এটা লিখবো, দেন পরবর্তীতে এই লাইনটা লিখে দেবো। দেন আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, তাহলে কি পাচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, কত হয়ে গেছে 3p6 পর্যন্ত হচ্ছে 18টা, 18 দিয়ে 20, আর থেকে কটা 6টা। সো এর পরবর্তীতে 3d, 3d-তে 6টা ইলেকট্রন প্রবেশ করে। তারপরে 3d এখানে 3 আছে, এই দুটোর সামনে 3 আছে, অর্থাৎ একই শক্তি কক্ষপথ, একই কক্ষপথগুলোকে একখানে লিখবো 3s2 3p6 3d6 দেন 4s2। আচ্ছা হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্কে একটা ইলেকট্রন বিন্যাস তুমি করবা। সোডিয়াম 11, নিকেল হচ্ছে পারমাণবিক সংখ্যা 28, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 28, ম্যাঙ্গানিজ ইলেকট্রন সংখ্যা 25, ক্লোরিন ইলেকট্রন সংখ্যা 17, জিঙ্ক ইলেকট্রন সংখ্যা 30। এই যে হোমওয়ার্কগুলো থাকলো এই হোমওয়ার্কগুলো সলভ করবা, সলভ করে আমাকে পাঠিয়ে দিবা। এবার আসলে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম, তো সব কিছুর ব্যতিক্রম থাকতেই পারে, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম আছে। সো ব্যতিক্রম নিয়মটা কি, এই নিয়মটাকে পড়ি। বলা হয় একই উপশক্তি স্তর পি এবং ডি, মনে রাখো শুধুমাত্র পি এবং ডি এর অরবিটালগুলো অর্ধপূর্ণ। অর্ধপূর্ণ মানে ইলেকট্রন থাকবে অর্ধেক, পিতে থাকতে পারে সর্বোচ্চ 6টা, সেখানে অর্ধেক 3টা, ডিতে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, সেখানে 5টা। বলা হচ্ছে অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণরূপে পূর্ণ p6 আর p10 হলে সেই ইলেকট্রন বিন্যাস অধিক সুস্থিত হয়। সুস্থিত কথার অর্থ হচ্ছে স্থায়ী, স্থিতিশীল হয়। আমরা বললাম যে একই উপশক্তি স্তরে পি এবং ডি এর অরবিটালগুলো অর্ধপূর্ণ, অর্ধেক ইলেকট্রন, এবং সম্পূর্ণরূপে পূর্ণ মানে সম্পূর্ণ ইলেকট্রন থাকলে সেই ইলেকট্রন বিন্যাস অধিক সুস্থিত হয়। তো এক্সাম্পল লক্ষ্য করি, দুইটা এক্সাম্পল আমাদের জন্য ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখছি, তুমি স্টার দিয়ে রাখবা। কি বলা হয়েছে, এক্সাম্পল 1 ক্রোমিয়াম 24, এর সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হওয়ার কথা, সাধারণ ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা হয়ে গেছে। তারপর 4s2 20টা, আর থেকে কটা 4টা, তার মানে 3d4। এখানে লক্ষ্য করো আমরা কি পাচ্ছি 3d, 3d অরবিটালে কি d4 পাওয়া গেছে না, d4 পাওয়া গেছে, কিন্তু সেটা অধিক সুস্থিত হওয়ার প্রত্যাশায় বা আকাঙ্ক্ষায় কি করে 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে, প্রবেশ করার পরে সুস্থিত ইলেকট্রন বিন্যাস অর্জন করে, এবং সেই ইলেকট্রন বিন্যাসটি হয় 1s2 2s2 2p6 3s2 3p6। এই যেখানে 3d4 ছিল সেটা কি করে এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে নেয়, নিয়ে নেওয়ার কারণে সেটা কি হয়েছে এবার 3d5 হয়ে গেছে, এবং 4s একটা যেহেতু চলে গেছে তার মানে হয়ে গেল 4s1। আবারও বলতেছি, সাধারণ ইলেকট্রন বিন্যাস করলাম, সেখানে 3d4 পাইছিলাম, কিন্তু ডি অরবিটালটা যদি অর্ধপূর্ণ হয় তাহলে অধিক সুস্থিতি অর্জন করে ইলেকট্রন বিন্যাস। এই কারণে ডি অরবিটাল কী করে তার যে পূর্ববর্তী 4s অরবিটাল ছিল সেখান থেকে একটা ইলেকট্রন নিয়ে 3d5 গঠন করে, তার মানে 3d5 যদি হয় দেন এখানে কি 4s1 থাকলো।
দেন লক্ষ্য করো কপারের ক্ষেত্রে, কপারের পারমাণবিক সংখ্যা 29, তার সাধারণ ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা হয়ে গেছে। 4s2 20, দেন আসতে আসতে 3d, তো 3dতে 9টা যাবে, কারণ কি আমার ইলেকট্রন বিন্যাস তো 20, ইলেকট্রন সংখ্যা 29, সো এখান থেকে যেহেতু 20 চলে গেছে তার মানে 9 অর্থাৎ 3d 9। কিন্তু লক্ষ্য করে এখানে কি ডিতে কি 9টা ইলেকট্রন আছে, তার সেটা সম্পূর্ণরূপে পূর্ণ হওয়ার জন্য তার কি একটা ইলেকট্রন দরকার, এই জন্য 4s থেকে একটা ইলেকট্রন এখানে গমন করবে। যদি গমন করে তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, সুস্থিত ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6, দেন 3d 10 আর 4s 1 হয়ে গেল। এটা হচ্ছে সুস্থিত ইলেকট্রন বিন্যাস। ওকে, যদি প্রশ্ন আসে যে কপার এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 আর হচ্ছে 3d 10 এবং 4s 1 হয় কেন, তাহলে আনসার কি দিতে হবে, আগে তোমাকে এটা লিখতে হবে যে একই উপশক্তি স্তর পি এবং ডি এর উপ অরবিটালগুলো অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হলে সেই ইলেকট্রন বিন্যাস অধিক সুস্থিত হয়। কিন্তু এখানে কপারের সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি কি এটা, অর্থাৎ 3ডিতে কি 9টা ইলেকট্রন আছে, যদি আর একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা কি অধিক সুস্থিত হবে, এই কারণে সে তার পূর্ববর্তী 4s অরবিটাল থেকে কি করে একটা ইলেকট্রন গ্রহণ করে 3d 10 গঠন করে। এভাবে এক্সাম্পল তুমি হোমওয়ার্ক করবা। সিলভারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 47। ওকে, তো আমি যে আনসারের কথা বললাম সেই আনসারটা দেখো, ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম নিয়ম সেটা 50 পৃষ্ঠায় এখানে দেওয়া আছে, এটা দেখে নিবা এবং এইভাবে ইলেকট্রন বিন্যাস যেগুলো হোমওয়ার্ক দেওয়া আছে সেই হোমওয়ার্কগুলো করবা। তো এর পরের দিন আমরা পড়বো আইসোটোপ নিয়ে। আইসোটোপ পড়ার জন্য তোমাকে আমার একটা যে কেমিস্ট্রির যে তোমাকে চার্ট দেওয়া হয়েছিল সেই চার্টের অর্থাৎ পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর সংখ্যার যে একটা পেজ দেওয়া হয়েছিল সেই পেজটা সম্পূর্ণরূপে পড়বা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা অ্যাটলিস্ট এই দুইটা যেন কখনো মিস না হয়, এই দুইটা মনে রাখতেই হবে, নাহলে নেক্সট লেকচারগুলো তুমি বুঝতে পারবা না। ওকে, তোমার সুবিধার জন্য আমি আমার পেজগুলো আরেকবার দেখাচ্ছি, যেহেতু পিডিএফ করে দেওয়ার মতো ইয়া হচ্ছে না, এই কারণে আমি এখানে একটু দেখাচ্ছি। দেখো, এটা লিখে নিবা। এটা হচ্ছে ফার্স্ট পেজটা, সেকেন্ড পেজ, থার্ড পেজ, এটা হলো ফোর্থ পেজ, এটা ফিফথ, আর এটা হলো 6 নাম্বার যে পেজটা সেটা। ওকে, আল্লাহ হাফেজ।